এরকম একটা বিশাল লাইন পড়েছে টিকিটের। আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এখনো পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্ম অ্যালোকেট করা হয়নি। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে কাঞ্চনজঙ্ঘাকে 14 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। তো আমরা চলে আসলাম 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেসটা এসেছে। তো এই ট্রেনটা ছেড়ে বার হয়ে যাওয়ার পর, মানে এটা শান্টিং হয়ে যাওয়ার পর কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে 14 নম্বরেই দেওয়া হবে। ডান সাইডে যে ব্যাগের লাইনটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের লাইনটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের লাইন। তুলনামূলক অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে লাইনটা কমই আছে। ফাইনালি উত্তরবঙ্গ এক্সপ্রেসের শান্টিং শুরু হয়ে গিয়েছে। এই ডিজেল ইঞ্জিনটা এবার ট্রেনটাকে শেডের দিকে টেনে নিয়ে যাবে। এটা শান্টিংয়ের পরপরই আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে 14 নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি ট্রাভেল করছি আপ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শিয়ালদা থেকে ছেড়ে বেরোনোর সময় হচ্ছে 6:50। এই ট্রেনটা আগে 6:35 শিয়ালদা থেকে ছাড়তো, কিন্তু এর সময় কিছুটা পেছানো হয়েছে। এখন এই ট্রেন 6:50 শিয়ালদা ছেড়ে বার হয়। আমার ট্রেনের নম্বর হচ্ছে 13175 আপ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজকের জার্নিটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি জেনারেল কম্পার্টমেন্টে আজকে ট্রাভেল করব। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেলের ভিড় সেটা আর বলে দিতে হবে না, কিন্তু আজকে যেহেতু ঈদ রয়েছে আর সামনের এসএলআর কম্পার্টমেন্টে ট্রাভেল করছি, এসএলআরেও একটা ছোট জেনারেল থাকে, তো সেই এসএলআর কম্পার্টমেন্টেই আজকে আমি ট্রাভেল করছি। সেই জন্য কিছুটা কিন্তু ফাঁকা রয়েছে। শিয়ালদা থেকে ছাড়ার পর কিছুটা ফাঁকা রয়েছে, কিন্তু আমার মনে হয় বর্ধমান আস্তে আস্তে পুরোটাই ভর্তি হয়ে যাবে। তো চলো পুরো জার্নিটা আমি শেয়ার করে নিচ্ছি। আর ট্রেনও ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে একেবারে ট্রেন ছাড়ার সময় কথা বলছি। একেবারে ডট 6:50 কিন্তু আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিল। এমনি সময় হয়তো 2-5 মিনিট লেট করে, কিন্তু আজকে একদম অন টাইমেই ছেড়েছে। আর এইটা হচ্ছে আমাদের শিয়ালদার ইএমইউ কার শেড। ইএমইউ নারকেল ডাঙ্গা। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে আমাদের ট্রেনের প্রথম হল্ট দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বরে ট্রেনের আসার সময় ছিল 7:11, কিন্তু এসছে 7:25। মানে অলমোস্ট লেট হয়ে গিয়েছে 10-15 মিনিট সামথিং। এখান থেকেই লেট, কিন্তু কলকাতা থেকে বেরোতে ট্রেনগুলো কিছুটা হলেও লেট করে। আবার বর্ধমান যেতে যেতে কিন্তু এই সময়টা মেকআপ করে নেয়। তো দেখা যাক এই সময়টা মেকআপ করে নিতে পারে কিনা। আর দক্ষিণেশ্বরের স্টপ হচ্ছে 1 মিনিটের মাত্র, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, ছেড়েও কিন্তু দিল। তো চলো কন্টিনিউ করা যাক। আর এখন আমাদের ট্রেন ঢুকছে ডানকুনিতে। এটা হচ্ছে ডানকুনি মার্শালিং ইয়ার্ড, আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মার্শালিং ইয়ার্ড, আমাদের দেশের দ্বিতীয় সবথেকে বড়।
জেনারেলে যতটা ভিড় আশা করেছিলাম ততটাও কিন্তু ভিড় হয়নি। জেনারেলে সামনের দিকে একটা এসএলআরের সঙ্গে একটা ছোট্ট জেনারেল থাকে, সেই জেনারেলটাতে কিন্তু একদমই ভিড় নেই। মানে চলো তোমাদের একবার কোচের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। খুবই কম লোক রয়েছে, কোচটাও অনেকটাই ছোট, বেশি লোকও নেই। আর তার সঙ্গে একবার বাথরুমের রিভিউটাও দিয়ে দেবো, চলো। এইটা হচ্ছে আমাদের কোচ। এখানে 1/4 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো কম্পার্টমেন্ট কিন্তু প্রায় খালিই রয়েছে। এখানে প্রত্যেকটা সিটে দুজন একজন করে বসে রয়েছে, মানে খালি। যতটা ভিড় হয় সাধারণত ততটা কিন্তু ভিড় নেই, অনেকটাই খালি রয়েছে। এইরকম একটা ছোট্ট কম্পার্টমেন্ট, মানে একটা ফুল সাইজ কম্পার্টমেন্টের 3 ভাগের 1 ভাগ বলতে পারো, একদম ছোট্ট। আর সাধারণত প্রত্যেকটা কম্পার্টমেন্টের এন্ডে দুটো করে বাথরুম থাকে, কিন্তু এই কম্পার্টমেন্টের এন্ড তো নয়, এটা একটা কম্পার্টমেন্ট 3টে ভাগে ভাগ করা, তো এখানে একটাই মাত্র বাথরুম রয়েছে। চলো বাথরুমের রিভিউটা একবার দিয়ে দিই। বাথরুমটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম, ঠিক আছে। আর এখানে ঢুকেই বেসিন রয়েছে, বেসিনে জল আসছে, হ্যাঁ আসছে। মিরার রয়েছে, যেটা খুবই মানে পরিষ্কার আমি বলবো না, অপরিষ্কারও নয়। আইসিএফ রেখে সাধারণত এর থেকে বেশি পরিষ্কার আমি দেখিনি সচরাচর। এখানে একটা লাইট রয়েছে, জ্বলছে লাইটটা। আর বাথরুমের যে প্যান রয়েছে, কমোড রয়েছে, এটা ইন্ডিয়ান স্টাইল, মানে প্যানই থাকার কথা। তো তার কন্ডিশন কিন্তু ঠিকঠাক, মানে খুব পরিষ্কার নয় আবার খুব অপরিষ্কারও নয়, চলার মতন। ওভারঅল যদি বাথরুমের কন্ডিশনের কথা বলি তাহলে চলে যাবে, অসুবিধা নেই। আর আমি কিন্তু একটা ভালো সিট পেয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার সিট, ট্রেনটা যেদিকে যাচ্ছে সেই দিকেই মুভ করা সিট, সাধারণত যেটা আমি চাই। তার উপরে সিঙ্গেল, মানে একদম ভালো, খুবই ভালো, যেটা এর থেকে ভালো কিছু হতেই পারে। তার উপরে ইমার্জেন্সি উইন্ডো। আর এখন আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতির সঙ্গে স্কিপ করে যাচ্ছে শক্তিগড় জংশন স্টেশন। কলকাতা থেকে মালদা টাউন পর্যন্ত আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। মালদা টাউনের পর থেকে এই ট্রেনের গতি 100 কিলোমিটারে বেঁধে দেওয়া হয়। আর এই স্টেশনটা হচ্ছে কলকাতা বর্ধমান কর্ড লাইনের বর্ধমানের আগের স্টেশন গাংপুর, এর পরের স্টেশনই হচ্ছে বর্ধমান জংশন। আর এখন আমরা পাশের যে ট্রেনটাকে ওভারটেক করে যাচ্ছি, এই ট্রেনটা হচ্ছে সিএসএমটি ডিব্রুগড় স্পেশাল এক্সপ্রেস। এই ট্রেনটা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস অর্থাৎ মুম্বাই থেকে ডিব্রুগড় যাচ্ছে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জংশন। আর বর্ধমান জংশনে আমাদের যে কোচের অবস্থানের কথা যদি আমি বলি, 1 নম্বর প্ল্যাটফর্মের লেন্থটা একটু বেশি থাকায় আমরা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি। এখানে যদি প্ল্যাটফর্মগুলো 2 নম্বর 3 নম্বরগুলো দেখাই, একদম সেই লাস্টের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ। আর আমাদের কম্পার্টমেন্টের দরজা কিন্তু আটকে গিয়েছে, খুলছে না, সেই জন্য নামতে পারলাম না। এই দিক থেকেই একবার দেখিয়ে দিচ্ছি। আর বর্ধমানে স্টপ রয়েছে 5 মিনিটের জন্য, আর ট্রেন এসছে 10 মিনিট বিফোর।
তাছাড়া বর্ধমান তো তোমরা সবাই জানো, বর্ধমান একটা খুবই ফেমাস জায়গা। বর্ধমানের মিহিদানা সীতাভোগ কিন্তু খুবই বিখ্যাত। আর তাছাড়া আমাদের রুটের এই ট্রেনের একটা খুবই ইম্পর্ট্যান্ট হল্ট হচ্ছে বর্ধমান। 5 মিনিটের, এখানে কিন্তু 5 মিনিটের হল্ট। ওকে, যেহেতু বিফোর টাইম এসছে সেই জন্য 5 মিনিট আর 10 মিনিট 15 মিনিট দাঁড়াবে। বর্ধমান ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনকে দিয়েছে। আর গেটটা কোনো কারণে ভিতর থেকে লক হয়ে গিয়েছিল, আর বারবার করে কিন্তু লক করে দেওয়ার চেষ্টাই হচ্ছে গেটটা। কারণ এই কম্পার্টমেন্টটাতে বেশিরভাগ সব ডিফেন্সের সঙ্গে যারা জড়িত বা যারা রেলের সঙ্গে রয়েছে তারাই কিন্তু উঠে বসে আছে। আর দুর্ভাগ্যবশত সাধারণ মানুষকে এখানে ডাইরেক্টলি বলবো অ্যালাউ করা হচ্ছে না। খানিকটা স্ট্রাগল করার পর কিন্তু তারা উঠতে পারছে। আর শিয়ালদা থেকে তো এখানে শুধু রেল স্টাফ আর যারা আর্মি পার্সন রয়েছে, যারা ডিফেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই একমাত্র উঠেছে। আর আমাদের কম্পার্টমেন্টটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন থেকে 3টে কম্পার্টমেন্ট পর, মানে 3টে বলতে সামনে কিন্তু সবগুলোই পার্সেল ভ্যান রয়েছে। আর আমাদেরটা হচ্ছে এসএলআর কম্পার্টমেন্ট, মানে একটা কম্পার্টমেন্টকে 3টে ভাগে ভাগ করে যে ছোট্ট পোর্শনটা থাকে সেই পোর্শনটুকুই একমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিন্তু ওইটা ফ্রন্টের জেনারেল আছে। তো তোমরা যারা জানো না, ওটা কিন্তু জেনারেল, তোমরা উঠতেই পারো। আর আজকে আমি যাত্রা করছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কলকাতা থেকে রামপুরহাট জাংশন পর্যন্ত। আর শিয়ালদা থেকে রামপুরহাট জেনারেল কম্পার্টমেন্টের এই ট্রেনের ভাড়া হচ্ছে 90 টাকা। এছাড়া রয়েছে স্লিপার, যার ভাড়া 165 টাকা। এছাড়া এই ট্রেনে রয়েছে থার্ড এসি এবং সেকেন্ড এসি কম্পার্টমেন্ট। থার্ড এসির ভাড়া শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত 505 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 710 টাকা। এছাড়া এই ট্রেনে করে যদি কেউ শিয়ালদা থেকে শিলচর এন্ড টু এন্ড জার্নি করতে চাও, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে স্লিপারে 585 টাকা, থার্ড এসিতে 1565 টাকা এবং সেকেন্ড এসিতে 2260 টাকা। আর জেনারেল কম্পার্টমেন্টের জন্য এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 585 টাকা। এই ট্রেন শিয়ালদা থেকে শিলচর পর্যন্ত তার যাত্রাপথে 1359 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে। আর আমি দেখেছি এই 1359 কিলোমিটারের যে দূরত্ব অনেকে কিন্তু জেনারেলে বসে গিয়েই কাটিয়ে দেয়। আর আমরা এখন খানা জংশনের পরে যে বিখ্যাত বাঁকটা পড়ে সেই বাঁকটা দিয়েই এগিয়ে চলেছি। এই বাঁকটাতে কিন্তু ট্রেনের ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত পুরোটাই দেখা যায়। আর আমাদের নিচে দিয়ে এই যে লাইনটা চলে গিয়েছে, এই লাইনটা হচ্ছে দিল্লি হাওড়া গ্র্যান্ড কট লাইন, মানে এটা আসানসোল চলে গিয়েছে। আসানসোল, দুর্গাপুর, ধানবাদ হয়ে দিল্লির দিকে চলে গিয়েছে। আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে এই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। বীরভূমের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা ট্রেনের জানালা থেকেই উপভোগ করতে পারবে। পরিবেশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, এইরকম একটা সুন্দর পরিবেশের সঙ্গে বৃষ্টি। এখন যে নদীর উপর থেকে এগিয়ে চলেছি এই নদী ব্রিজ হয়ে, এই নদীটা হচ্ছে অজয় নদী। অজয় নদীর কথা তো তোমরা সবাই শুনেছো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাও আছে অজয় নদীর উপরে। অজয় নদীকে ঠিক বোলপুর ঢোকার আগে আগেই তোমরা দেখতে পাবে। আমাদের ট্রেন এখন তার যাত্রাপথের তৃতীয় স্টেশন বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করছে।
কলকাতা থেকে 153 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমরা এসে পৌঁছালাম রবি ঠাকুরের সামার ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে এই ট্রেনের আসার সময় ছিল হচ্ছে 9:40, আর এই ট্রেন এসছে 9:32, তার মানে 8 মিনিট বিফোর। তো 8 মিনিট বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেন এক্সট্রা দাঁড়াবে। আর এখান থেকে আরও কিছু প্যাসেঞ্জার অনবোর্ড করলো, মানে 4 থেকে 5 জন হবে। ম্যাক্সিমাম ভিড়টাই কিন্তু বর্ধমান থেকে উঠেছে, আর আমাদের কম্পার্টমেন্টটা বর্ধমান পর্যন্ত কিন্তু খালিই ছিল, মানে বর্ধমান পর্যন্ত সবাই শিয়ালদা থেকে শুয়ে আসছিল। বর্ধমান আসার পর কিন্তু অনেকটাই ভিড় হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি কী অবস্থা। এইবার কিন্তু একটু জেনারেল ফিল হচ্ছে। আর আমাদের ট্রেনকে আজকে লিড করছে শিয়ালদা সাইডের ওয়েব 7। এই যে ওয়েব 7কে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের প্যাসেঞ্জার সেগমেন্টের কিং লোকোমোটিভও বলা হয়ে থাকে, কারণ এই ইঞ্জিনের সর্বোচ্চ স্পিড হচ্ছে 160 কিলোমিটার/আওয়ার। আর এই ইঞ্জিনেই কিন্তু দুরন্ত, শতাব্দী, রাজধানী, যত প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন যেগুলো হচ্ছে ইঞ্জিনের দ্বারা টানা হয়, মানে বন্দে ভারত নয়, কিন্তু বন্দে ভারত হচ্ছে এমইউ ক্যাটাগরির ট্রেন। যে ক্যাটাগরির ট্রেনগুলোকে লোকোমোটিভ হল করে সবথেকে ভালো ইঞ্জিন হচ্ছে ওয়েব 7। ওকে, আর তোমরা তো দেখলেই কলকাতাতে প্রচণ্ড রোদ ছিল, মানে সানরাইজটা তোমরা দেখলেই ঝাঁ চকচকে সানরাইজ হয়েছে, জ্বলিয়ে দেওয়ার মতন সানরাইজ হয়েছে। কিন্তু কিছুটা ট্রেন ছেড়ে আসার পর, বর্ধমানটা পার করার পর যখনই আমরা খানা জংশন পার করলাম, তারপর থেকেই কিন্তু ওয়েদার আস্তে আস্তে নরম হওয়া শুরু করলো, মানে মেঘলা আকাশ হওয়া শুরু করলো। তারপর বৃষ্টি শুরু হলো, যেটা আমি চাইছিলাম। অ্যাকচুয়ালি ওয়েদারের এখন এত গরম, মানুষ জেনারেল কম্পার্টমেন্ট এসি ছাড়া ট্র্যাভেলই করতে পারছে না, এত গরম। সেই জন্য এইরকম ওয়েদারের কিন্তু প্রয়োজন ছিল। সো আগে যদি বৃষ্টি হয় আরও ভালো হবে। আর আমরা যেহেতু বোলপুর শান্তিনিকেতনে এসে পড়েছি, তো তোমরা আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবে এখানকার মাটির রং কিন্তু অনেকটাই লাল। তো আমরা এখন কিন্তু লাল মাটির দেশে রয়েছি। রবি ঠাকুরের অনেক কবিতাই আমরা পড়েছি, তার মধ্যে একটা কবিতা হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই কবিতাটা কিন্তু আমরা সবাই পড়েছি ছোটবেলায়। তো চলো তোমাদের এখন সেই ছোট নদীকে দেখাচ্ছি। আর এই হলো আমাদের বাঁ সাইডে কবিতাতে পড়া ছোট নদী, এখন যদিও বা পানায় ভরা খালে পরিণত হয়েছে। আর আমাদের ট্রেন এখন ছুটে চলেছে প্রান্তিক স্টেশনের উপর থেকে। প্রান্তিক বোলপুরের ঠিক পরের স্টেশন। তোমাদেরকে বলেছিলাম যে কোচের অবস্থাটা আমি আরেকবার দেখাবো। তো এই হচ্ছে আমাদের বর্তমান কোচের অবস্থা, যেমনটা ছিল তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছিলে, পুরোপুরি তার বিপরীত এখনো অবস্থা। মানে এখানে কিন্তু দাঁড়ানোরও ঠিকঠাক মতন জায়গা নেই। সামনে থেকে ভীষণ গতির সঙ্গে এগিয়ে আসছে 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। রামপুরহাট থেকে শুধু ট্রেনটা ভিড় হচ্ছে কেমন দেখো। প্রচুর লোক উঠলো রামপুরহাট থেকে। কলকাতা থেকে 213 কিলোমিটারের জার্নি শেষ।
আমার ডেস্টিনেশন স্টেশন কিন্তু আজকে রামপুরহাটই ছিল। আর ট্রেন কিন্তু রামপুরহাটে 5 মিনিট ডিলে, কারণ ট্রেনটাতে মাঝখানে এমার্জেন্সি ব্রেক করা হয়েছিল কেন জানি না, তো তার জন্যই কিন্তু ট্রেনটা 5 মিনিট লেট হয়ে গিয়েছে। আর রামপুরহাট ঢোকার নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট ডিলেতে এন্টার করলো রামপুরহাট জংশন। এখানে কিন্তু প্রচুর লোক উঠলো, হয়তো 2-1জন নামলো আমার মতন, কিন্তু উঠলো প্রচুর। পুরো ট্রেনটা একদম কিন্তু এখান থেকে প্যাকড আপ হয়ে গেল, মানে একদম ভরে গেল ট্রেন। আর আমি যেটা বলছিলাম যে আমাদের কম্পার্টমেন্টটা শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত খালিই এসছে, এখন আমাদের কম্পার্টমেন্টের অবস্থা শোচনীয়, মানে জেনারেল হয়ে গিয়েছে রীতিমতন, প্রচুর লোক উঠে গিয়েছে। এই হচ্ছে রামপুরহাট জংশন, আর এইখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেনকে 2 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা আমরা রামপুরহাট জংশনে এসে শেষ করছি। আর আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে, তার জন্য বেল নোটিফিকেশানটা অন করে দাও। চলো, টাটা।